হাই ফ্রেন্ডস, আপনাদের আমার ইউটিউব চ্যানেল শেখ হাইড্রোলিক্সে স্বাগত করছি। আমি সামাদ। আজকের আমি হাউ টু ওয়ার্ক হাইড্রোলিক সিস্টেম কিভাবে কাজ করে এইটা নিয়ে আমি ভিডিওটা সহজভাবে বানানোর চেষ্টা করছি, যাতে আপনারা সবাই ভালোভাবে ইজিলি বুঝতে পারেন। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমি আশা করব আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা আসুন আজকের আমরা শুরু করি হাউ টু ওয়ার্ক হাইড্রোলিক সিস্টেম। ঠিক আছে, তা হাউ টু ওয়ার্ক হাইড্রোলিক সিস্টেম অথবা হাইড্রোলিক সিস্টেম কীভাবে কাজ করে সেটা জানতে গেলে বন্ধুরা আগে আমাদের সবাইকে হাইড্রোলিক সিস্টেমের ভালভস এর নাম এবং সিম্বল এবং কি কি লাইন আছে হাইড্রোলিক সিস্টেমে তাদের নামগুলো জানতে হবে এবং তাদের কাজগুলো জানতে হবে। ঠিক আছে, তো আসুন শুরু করি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আগে থেকে আমি একটা সার্কিট ড্রয়িং এখানে বানিয়ে রেখেছি এবং এখানে কিছু লিখে রেখেছি হাইড্রোলিক্সের লাইনগুলো, পোর্টগুলোর নাম। ঠিক আছে, তো আপনারা দেখুন এই সার্কিট ড্রয়িংয়ের আগে আমি বলে দিই এগুলো এই সিম্বলগুলো কার এবং কি নাম আছে। ঠিক আছে, তো আপনি দেখুন লিখে রেখেছি। এটা হচ্ছে ট্যাঙ্ক, এটা হচ্ছে মোটর, এটা পাম্প, এটা দেখুন এটা হচ্ছে নন রিটার্ন ভালভ বা চেক ভালভ। ঠিক আছে, এটা একটা রিলিফ ভালভ, এটা হচ্ছে রিটার্ন লাইন ফিল্টার উইথ বাইপাস, আর এটা হচ্ছে ডিসি ভালভ। ঠিক আছে, এটা হচ্ছে একটা হাইড্রোলিক সিলিন্ডার। ঠিক আছে, আমি নামগুলো বলে দিলাম এবং এর সিম্বলগুলো এগুলো দেখুন। এটা হচ্ছে নন রিটার্ন ভালভ বা চেক ভালভের সিম্বল, এটা হচ্ছে পাম্পের সিম্বল, এটা ফিল্টারের, এটা রিলিফ ভালভের, এটা ডিসি ভালভের। ঠিক আছে, তো এখন আমরা জানবো হাইড্রোলিক লাইনে কি কি পোর্ট বা কি কি পোর্ট থাকে, কি কি লাইন থাকে, কিভাবে কাজ করে। ঠিক আছে, তো এখানে আসুন দেখুন আমি আগে থেকে লিখে রেখেছি পি, টি, এ অ্যান্ড বি, এক্স, ওয়াই, এল এবং এম। সাধারণত হাইড্রোলিক সিস্টেমে এই পোর্টগুলোই থাকে। ঠিক আছে, তো এখন দেখুন পি যার মানে হচ্ছে প্রেশার লাইন, টি মানে ট্যাঙ্ক লাইন, এ অ্যান্ড বি দুটো হচ্ছে ডেলিভারি লাইন, এক্স মানে পাইলট লাইন, ওয়াই মানে লিক লাইন, এল মানে ও হচ্ছে লিক লাইন, এম হচ্ছে প্রেশার মেজারিং পোর্ট। ঠিক আছে, আপনারা দেখবেন যে ভালভস কিংবা ব্লকস যেগুলো থাকে তো সেখানে এইভাবে হচ্ছে পাঞ্চিং করা থাকবে বা লেখা থাকে এরকম পি, টি, এ, বি, এক্স, ওয়াই, এল, এম এভাবে পাঞ্চিং করা থাকে। তো আপনারা সেগুলো দেখে বুঝবেন যেখানে যেটা পাঞ্চিং করা আছে সেটা হচ্ছে সেই পোর্ট। ঠিক আছে, যেমন ধরুন একটা ম্যানিফোল্ড ব্লকে পাঞ্চ করা থাকলো পি, টি, এ, বি, এক্স, ওয়াই, তো আপনি বুঝবেন যে ওই পোর্টটাতে হচ্ছে প্রেশার লাইনই থাকবে, যেটা টি লেখা আছে ওটা ট্যাঙ্ক লাইনই থাকবে। ঠিক আছে, তো নেক্সট জানবো আমরা প্রেশার লাইনের কাজ কি। ঠিক আছে, তো প্রেশার লাইন আমরা কোনটাকে বলবো? প্রেশার লাইন আমরা সেটাকেই বলি যেটা হচ্ছে পাম্প সাকশন করার পরে যে ডেলিভারি লাইনটা সিস্টেমকে দেয় সেটাকেই আমরা প্রেশার লাইন বলবো। ঠিক আছে, প্রেশার লাইনের কাজ কি? প্রেশার লাইনের কাজ হচ্ছে সিস্টেম ভিতরে ইন হয়ে সিস্টেমকে অপারেট করা। ঠিক আছে, তো এখানে আমরা প্রেশার লাইন কোনটা আমাদের? এখানে প্রেশার লাইন হচ্ছে এইটা, এখানে পাম্প থেকে ডেলিভারি দিচ্ছে চেক ভালভ হয়ে আমাদের এখানে সিস্টেমে ইন করলো, এইটা হচ্ছে প্রেশার লাইন। আর প্রেশার লাইনে রিলিফ ভালভ যেটা লাগানো আছে দেখুন, প্রেশার লাইনটাই রিলিফ ভালভেও লাগানো আছে, কারণ সেটা আমি আগে বলছি। তো এটা হলো প্রেশার লাইন। ট্যাঙ্ক লাইন আমরা কোনটাকে বলবো? ট্যাঙ্ক লাইন হচ্ছে হাইড্রোলিক সিস্টেম যখন ওয়ার্ক করে, কাজ করে, তার যে রিটার্ন যে তেলটা, রিটার্ন যে ফ্লোটা যে লাইন দিয়ে, যে রাস্তা দিয়ে আমাদের রিজার্ভ ট্যাঙ্কে পুনরায় ফিল্টার হয়ে আসে সেটাকেই আমরা বলবো ট্যাঙ্ক লাইন। ঠিক আছে, তো এখানে ট্যাঙ্ক লাইন কোনটা হবে? এখানে দেখুন লেখা আছে এটা টি, তার মানে এখান থেকে সিস্টেম এখান থেকে যে তেলটা রিটার্ন হবে এইভাবে হয়ে ফিল্টার থ্রুতে আমাদের ট্যাঙ্কে যে তেলটা আসছে সেটাকেই আমরা বলবো ট্যাঙ্ক লাইন। তো সিস্টেমের যে কোনো জায়গায় আপনি দেখবেন টি যেটা লেখা আছে ওটা সবসময় রিটার্ন ফিল্টার হয়ে আপনার ট্যাঙ্কে যাবে, ওটাই হবে ট্যাঙ্ক লাইন। এ অ্যান্ড বি এই দুটো হচ্ছে ডেলিভারি লাইন। তো ডেলিভারি লাইন কোনটা?
আমাদের যখন প্রেশার লাইনটা যখন সিস্টেমের ভিতরে ইন হলো, তখন ওই তেলটা যখন ভালভের থ্রুতে ওয়ার্ক করবে, ধরুন একটা সিলিন্ডার ফরওয়ার্ড রিভার্স করছে, তো ওই তেলটা যে প্রেশার লাইনে ইন হলো ডিসি ভালভের থ্রুতে হোক, ডিসি ভালভের থ্রুতে যেটা হচ্ছে সিলিন্ডারের কানেকশন হয়েছে ম্যানিফোল্ডের মাধ্যমে, তো ওই তেলটা যেটা সিলিন্ডারকে ফরওয়ার্ড রিভার্স করতে সাহায্য করছে, ঠিক আছে, ফরওয়ার্ড হচ্ছে এবং রিভার্স হচ্ছে, ওই লাইনটাকে আমরা বলবো ডেলিভারি লাইন। যেমন এখানে লেখা আছে ডেলিভারি লাইন কোনটা হবে, এটা হচ্ছে এখান থেকে সিলিন্ডার এর পিস্টন সাইডে লেগেছে, এখানে বিটা হচ্ছে সিলিন্ডারের রড এন্ডে লেগেছে, তো এই দুটো হচ্ছে আমাদের ডেলিভারি লাইন, ঠিক আছে। এক্স ওয়াই এল এম এই চারটে হচ্ছে এই সার্কিটের মধ্যে নেই, যদিও আমি এখানে এই কারণে লিখিয়েছি যে যাতে করে আপনারা বেসিক নলেজের কিছুটা এসে যাবে, যে আমাদের অন্য সিস্টেমে এটা হচ্ছে সহজ সরলভাবে বানিয়েছে, যারা একেবারে নতুন তারাও যাতে বুঝতে পারে সেই জন্য। তো এক্স ওয়াই এল এম এটা আপনি যখন সিস্টেম বেশি বড় সিস্টেম থাকবে সেখানে আপনারা দেখবেন সব জায়গায় থাকবে, তো সেখানে যাতে আপনার বুঝতে অসুবিধা না হয় সেই জন্য আমি এটাকে আগে থেকে একটু জানকারি আপনাদের দিয়ে দিচ্ছি। এক্স মানে লেখা আছে পাইলট লাইন, ঠিক আছে। তো পাইলট লাইন আমরা কোনটাকে বলবো, পাইলট লাইন আমরা সেটাকে বলবো, ধরুন কোনো একটা জায়গায় আমাদের একটা সিস্টেমের উপর লোড আছে, ঠিক আছে, একটা সিলিন্ডারের উপরে লোড আছে 5 টন 10 টন একটা লোড আছে, তো ওই লোডটা যখন সিস্টেম ওয়ার্ক করছে না, তো ওটাকে হোল্ড করে রাখবে কী করে, তো ওখানে আমাদের কাউন্টার ব্যালেন্স লাগাতে হবে কিংবা পিওসিবি লাগাতে হবে, তো ওগুলো কি করে সিস্টেম যখন চলে না তখনও সিস্টেমকে ও হোল্ড করে ধরে রাখে, ওয়েটটাকে হোল্ড করে ধরে রাখে, কিন্তু ওটাকে ডাউন হতে দেয় না। কিন্তু ওটা যখন আমরা সিস্টেমটাকে অন করার পরে কি হয়, একটা পাইলট লাইন একটা আলাদাভাবে লাইন গিয়ে ওই লকটাকে ভালভের ভেতরে গিয়ে ওটাকে কি করে আনলক করে, তারপরে আপনি যখন অপারেট করবেন তখন ওটা কি হবে, সিস্টেম আনলক হওয়ার পরে ভালভটা, তো সিস্টেম কী হবে অপারেট হওয়া শুরু করবে। কিন্তু যদি আপনার ওইখানে পাইলট লাইন কাজ না করে, পাইলট লাইনটা আছে কিন্তু কাজ করছে না, তখন কি হবে, তো আপনি এখান থেকে যতই প্রেশার বাড়ান না কেন ওটা কাজই করবে না, ওই রকমভাবেই হোল্ড হয়েই থেকে যাবে, বুঝতে পেরেছেন। ওয়াই আর এল এ দুটো হচ্ছে আমাদের লিক লাইন। তো লিক লাইন কোনটাকে বলবো, দেখবেন আপনারা অনেক ভালভসে কিংবা অনেক হচ্ছে পাম্পে, অনেক মোটরে এটা থাকে, এক্স আর ওয়াই আর এল থাকে, কারণ আপনার ধরুন ওখানে মোটরে হোক কিংবা পাম্পের হোক কিংবা ভালভসের যে ফ্লোটা ওর রিকোয়ারমেন্ট আছে, ওই রিকোয়ারমেন্টের ফ্লোর থেকে আপনার ফ্লোটা বেশি ওর কাছে গেল, কিন্তু ওর দরকার নেই অতটা, কিন্তু আপনি তো ওখানে দিয়ে দিলেন ফ্লোটা এক্সট্রা ফ্লো, তো ওটা যদি ও বেরোতে না পারে এর ভেতর থেকে, তখন কী হবে, ওই পাম্পটা বলুন কি মোটর বলুন কি ভালভ বলুন ওখানে ভেতরে সিল কেটে যাবে, ড্যামেজ করবে, যার কারণে লিক লাইন দেওয়া থাকে যে ওই এক্সট্রা ফ্লোটা ওই লাইন দিয়ে আপনার ট্যাঙ্কে ফের পুনরায় তেলটা চলে যাবে এবং তার যতটা রিকোয়ারমেন্ট ফ্লো আছে সেটা নিয়ে ওর নিজের কাজটা নিজে করে নেবে, ঠিক আছে। তো এটা হলো ওয়াই আর এল এর কাজ। এম यानी প্রেশার মেজারিং পোর্ট, প্রেশার মেজারিং পোর্টটা কোনটাকে বলবো, আপনারা দেখবেন সিস্টেমের অনেক ভালভে কিংবা ম্যানিফোল্ড ব্লকে কিংবা সিলিন্ডারে যেখানে মিনিম্যাক্স পয়েন্ট দেওয়া থাকে কিংবা প্লাগিং করা থাকে কিন্তু ওখানে এম বলে লেখা থাকবে, তো আপনার ওখানে মিনিম্যাক্স লাগিয়ে মিনিম্যাক্স হোস দিয়ে প্রেশার গেজ দিয়ে আপনি ওখানে আপনার ওখানকার ওয়ার্ক প্রেশার কত আছে আপনি ওটাকে চেক করতে পারেন, তো ওটা হচ্ছে আপনার প্রেশার মেজারিং পোর্ট এম, ঠিক আছে। এ হয়ে গেল আমাদের পোর্টগুলোর বিষয়ে আমি আপনাদেরকে বলে দিলাম, আশা করি বুঝতে পেরে গেছেন। এবার আসি সার্কিট নিয়ে, ঠিক আছে। তো সার্কিটের আপনারা দেখুন এখানে একটা মোটর আছে, এখানে একটা আছে পাম্প আছে, তো এখানে আমরা ড্রাইভ হিসাবে মোটর ইউজ করেছি। আপনি যদি মোটর না থাকে পাম্পকে ডাইরেক্ট কোনো ইঞ্জিনে লাগিয়ে কিংবা কোথাও ড্রাইভ লাগিয়ে ওটাকে রোটেশন করিয়ে আপনি ইউজ করতে পারেন। তো এখানে আমরা ড্রাইভ হিসাবে মোটর ইউজ করেছি, ইলেকট্রিক মোটর।
তো এখানে এটা হচ্ছে পাম্পের সিম্বল। পাম্পের সিম্বলটাকে দেখে নিন, এই অ্যারোটা সবসময় উপরের দিকে থাকবে, কিন্তু মোটরের ক্ষেত্রে সিম্বলের অ্যারোটা নিচের দিকে হয়। হ্যাঁ, এটা অনেকেই কনফিউশন হয়ে থাকেন, তো আপনি এটা দেখে নিন ভালো করে, অ্যারোটা সবসময় উপরের দিকে থাকবে পাম্পের। ঠিক আছে? তো পাম্প যখন সাকশন করে ট্যাঙ্ক থেকে ডেলিভারি দিচ্ছে, তারপরে আমি কি দেখিয়েছি, এখানে একটা চেক ভালভ আছে, নন রিটার্ন ভালভ আছে। চেক ভালভের ডিরেকশনটা অত্যন্ত কেয়ারের সঙ্গে আপনাকে লাগাতে হবে, কারণ এই অ্যারোটা যদি আপনার উল্টো আপনি লাগিয়ে দেন, তাহলে কি হবে, তাহলে হবে এটা পাম্প যে সাকশন করে তেলটা ডেলিভারি দিচ্ছে, ওটা কি হবে, এখানে ব্লক হয়ে যাবে। তেলটা ব্লক হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, আপনার পাম্পটা ক্র্যাক হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, কিছুও হতে পারে। সেই জন্য চেক ভালভটা লাগানোর সময় অত্যন্ত কেয়ারের সঙ্গে অ্যারোটা দেখে আপনাকে লাগাতে হবে। তো এটা হচ্ছে আমার চেক ভালভের সিম্বল। চেক ভালভে এইভাবে অ্যারো দেওয়া থাকে, নাহলে এই সিম্বল দেওয়া থাকে, তো আপনি দেখে লাগাবেন। ঠিক আছে? চেক ভালভটা আর হচ্ছে কী কারণে দেওয়া হয়, চেক ভালভটা এই কারণে দেওয়া হয়, ধরুন আপনার সিস্টেম উপরে অচানক একটা ওভারলোড বেড়ে গেল, ঠিক আছে, তখন কি হবে, কিংবা অনেক সময় ব্যাক প্রেশার আসে, সেই ব্যাক প্রেশারটা যাতে পাম্পের উপরে না আসে, পাম্পকে যাতে ড্যামেজ না করে, সেই জন্য চেক ভালভটা দেওয়া থাকে। কি যা প্রেশার আসবে, সেই প্রেশারটা চেক ভালভের উপরে থাকবে, সিস্টেমের উপরে থাকবে, পাম্পের উপরে কোনো রকম এফেক্ট পড়বে না, পাম্প ড্যামেজ হবে না। ঠিক আছে? সেই জন্য চেক ভালভটা এখানে দিতে হয়, মাস্ট বি দিতে হয়। আর একটা জিনিস দিতে হবে, সেটা কি অবশ্যই দিতে হবে, সেটা হচ্ছে রিলিফ ভালভ। রিলিফ ভালভের যে প্রেশার লাইনটা, যে প্রেশার পোর্টটা আছে, পি পোর্ট যেটাকে বলে, সেটা আপনাকে প্রেশার লাইনের পি পোর্ট সঙ্গে লিঙ্ক করে লাগাতে হবে, যেটা আমি এখানে দেখিয়েছি। প্রেশার লাইনের এখান থেকে এটা লিঙ্ক করে আমার প্রেশার লাইনে লাগানো আছে রিলিফ ভালভটা। রিলিফ ভালভ কেন লাগানো হয়, রিলিফ ভালভ হচ্ছে দুটো কারণ আপনাকে লাগাতে হবে। একটা হচ্ছে সেফটি ম্যাটার, সেকেন্ড হচ্ছে ওয়ার্কিং ম্যাটার। তো প্রথমে সেফটি ম্যাটারটা বলে দিই, যদি আপনি রিলিফ ভালভ না লাগান তাহলে কি হবে, সিস্টেম যখন অন করবেন প্রেশারটা কত আছে আপনি নিজেও জানবেন না, এক। তো দ্বিতীয় হচ্ছে যদি না লাগান তখন কি হবে, যখনই পাম্পটা ড্রাইভ শুরু করবে, তো প্রেশারটা কি হবে, যদি কোথাও সিস্টেমের ফ্লোটা প্রেশারটা ব্লক হয়ে যায়, সঙ্গে সঙ্গে কি হবে, সিস্টেমটা ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে আপনার ওয়ার্কিং প্রেশার মানুন, ধরে নিন যে 150 বার আছে কি 200 বার আছে, কিন্তু আপনার এখানে সিস্টেমের ক্যাপাসিটি 315 বার আছে। ঠিক আছে? তো আপনার দরকার 150 কিংবা 200 বার। তো আপনি কি করবেন, এখান থেকে রিলিফ ভালভটাকে সেট করে প্রেশারটাকে, সিস্টেমের প্রেশারটাকে 150-তে কিংবা 200-এ সেট করে রাখলেন, তো আপনার সিস্টেমটা ততটা প্রেশারে কাজ করলো, আপনার কোনো টেনশন নেই যে প্রেশারটা বাড়লো কি কমলো কি হলো, তাদের কোনো আর অসুবিধা নেই, কারণ আপনি এখানে 150-তে বা আপনার রিকোয়ারমেন্ট হিসাবে আপনি রিলিফ ভালভটাকে সেট করে রেখেছেন। তো সিস্টেমের প্রেশার আর কমবেও না বাড়বেও না, এটা একটা। দ্বিতীয় হচ্ছে সেফটি ম্যাটার। সেফটি ম্যাটার আমি যেটা বললাম আগেই, কি এর তেলটা যদি কোথাও ব্লক হয়েও যায় তখন কি হবে, তখন এটা হবে যে পাম্পের যে ডেলিভারি প্রেশারটা আইডেলে, ধরুন সিস্টেম আইডেল আছে, পাম্প কন্টিনিউ চলতে আছে, তো ওর প্রেশারটা সামনের সিস্টেমের উপরে আপনার ব্লক হয়েও গেলে কিছু অসুবিধা নেই, ও রিলিফ ভালভ থ্রুতে ফিল্টার হয়ে ট্যাঙ্কে ওর তেলটা কন্টিনিউ রিটার্ন হতে থাকবে। তাতে কী হবে, রোটেশন চলতে থাকবে তেলের, একদিক থেকে সাকশন করলো, অপোজিট থেকে ট্যাঙ্কে চলে গেল, কিছু অসুবিধা নেই, পাম্পের উপরে কোনো এফেক্ট পড়বে না, সিস্টেমের উপরেও কোনো এফেক্ট পড়বে না। সেই জন্য রিলিফ ভালভটা অতি অবশ্যই সিস্টেমে থাকতে হবে। হয়ে গেল, আপনারা বুঝতে পারলেন, পাম্প, চেক ভালভ, রিলিফ ভালভ তিনটে হয়ে গেল। এবার আসবো, এটা আছে ডিসি ভালভ। তো ডিসি ভালভ তো অবশ্যই দরকার, কারণ ডিসি ভালভ না হলে আপনি অপারেট করবেন কি করে সিস্টেমকে, আপনি মোটর চালান কিংবা সিলিন্ডার অপারেট করুন, বিনা ডিসি ভালভে তো আপনি অপারেট করতেই পারবেন না। সেই জন্য ডিসি ভালভটা অবশ্যই দরকার। তো ডিসি ভালভের কী হবে, ডিসি ভালভটা আপনি কোনো ম্যানিফোল্ড ব্লকে লাগান কিংবা সাব প্লেট, বা ওর জন্য সাব প্লেট পাওয়া যায়, ওই সাব প্লেটের উপরে বসে মাউন্টিং করে চালান, তো ওর একটা মাউন্টিং ব্লক দরকার। মাউন্টিং ব্লকের আপনার মাউন্টিং করার পরে ডিসি ভালভ কীভাবে কাজ করে, ওর পিতে
আমার প্রেশার লাইনটা ইন হলো, হওয়ার পরে ও কাজ কিভাবে করে দেখুন। যাবো হ্যাঁ ডিসি ভালভের কাছে। এখানে কি হচ্ছে, পাম্পটা কি হচ্ছে সাকশন করছে, করে চেক ভালভ দিয়ে প্রেশার লাইন ওর ডেলিভারিটা দিচ্ছে। ডেলিভারটা কোথায় গেছে, যেখানে ডিসি ভালভটা লাগানো আছে তার যে ম্যানিফোল্ড আছে, তো ডিসি ভালভের ওই ম্যানিফোল্ডের ইনপুটে গিয়ে লাগছে। তো ওটা হচ্ছে আমাদের ইনপুটে যেটা লাগবে সেটা হচ্ছে প্রেশার লাইনেই লাগাতে হবে, নাহলে ফাংশন উল্টো হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর ডিসি ভালভ এটা হচ্ছে এক ধরনের 3 পজিশনওয়ালা আর 4th ওয়ে ডিসি ভালভ লাগানো আছে। এটা ই স্পুল ডিসি ভালভ লাগানো আছে। আপনি যেটা দেখছেন আমার এখানে স্কেচ যেটা করা আছে সার্কিট ডায়াগ্রাম, ওটা হচ্ছে ই স্পুল ডিসি ভালভ। এই স্পুল ডিসি ভালভে কী আছে দেখুন, এর যে নর্মাল পজিশন যেটা আছে সেখানে কি আছে পি, টি, এ আর বি, 4টে হচ্ছে কেউ কারোর সঙ্গে কানেক্টেড নেই, সবাই আলাদা আলাদা আছে। তো আমি যেটা আগেই বলেছিলাম, যদি আমার সিস্টেমে কোথাও তেল ব্লক হয়ে যায়, প্রেশারটা ব্লক হয়ে থাকে, তাহলে যদি রিলিফ ভালভটা না থাকে তখন কি হতো, তাহলে কি হতো এখানে প্রেশারটা কি হতো ধীরে ধীরে ইনক্রিজ হতে থাকতো এবং একসময় সিস্টেম ড্যামেজ হয়ে যেত। তো কিন্তু আমি যেহেতু রিলিফ ভালভ দিয়েছি, আমার ওখানে তেল ব্লক হলেও কিছু অসুবিধা নেই। তো কী হবে, এটা রিলিফ ভালভের থ্রু দিয়ে ফিল্টার হয়ে আমার ট্যাঙ্কে তেলটা চলে যাবে। তো ওতে কী হবে, আমার তেলটা রোটেশন কন্টিনিউ হতে থাকবে। তো যখন তেল রোটেশন কন্টিনিউ হতে থাকবে, তো আমার সিস্টেমে কিছু অসুবিধা হবে না, পাম্পের ওপরে কিছু এফেক্ট পড়বে না। বুঝতে পারলেন তো কেন রিলিফ ভালভটা জরুরি। সেকেন্ড হচ্ছে ডিসি ভালভটা কীভাবে ফাংশন করছে দেখুন। এর 3 পজিশন ডিসি ভালভ, এটা আমি বললাম কারণ এটা দেখুন, এটা একটা পজিশন, এটা হচ্ছে এর নর্মাল পজিশন, এটা হচ্ছে আর একটা পজিশন, ঠিক আছে। তো 4th ওয়ে কেন বলা হচ্ছে, এখানে দেখুন 4টে পোর্ট আছে, পি, টি, এ আর বি, 4টে পোর্ট আছে, এই জন্য হচ্ছে এটা 4th ওয়ে 3 পজিশন সলিনয়েড ডিসি ভালভ। সলিনয়েড কেন বললাম, এখানে এটা হচ্ছে সলিনয়েডের সিম্বল দেওয়া আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে স্প্রিং রিটার্ন ডিসি ভালভ, মানে এখানে স্প্রিং দেওয়া আছে দেখুন, ঠিক আছে। তো এটা কিভাবে কাজ করছে, ধরুন আমি যদি এটাকে ধরে নিলাম এই সলিনয়েডটাকে যদি ধরে নিলাম এ, আর আমি এটাকে ধরলাম বি, ঠিক আছে, এই সলিনয়েডটাকে। তো এ সলিনয়েডে যখন আমি পাওয়ার দেবো তখন কি হবে, এর যে নর্মাল পজিশনটা আছে এটা তখন চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে এই পজিশনটা এখানে চলে আসবে। তো এই পজিশনটা যখন এখানে আসবে তখন কি হবে, তখন এই অ্যারোটা যে দেখছেন এই অ্যারোটা পির কাছে চলে আসবে, পি থেকে বিতে হয়ে যাবে, আর এই অ্যারোটা এখানে চলে আসবে এর থেকে টিতে হয়ে যাবে। বুঝতে পারলেন। তখন কি হবে, তখন এটা হবে যখন পাম্প আমার প্রেশার দিতে আছে, ডিসি ভালভ আমার অপারেট করলাম, ডিসি ভালভ অপারেট করার পরে কি হবে, এই পি থেকে এই যে তেলটা গেল ওটা কি হবে সোজা রড এন্ডে চলে যাবে আমার সিলিন্ডারের রড এন্ডে তেলটা যাওয়ার পরে কি হবে, এখানে যে প্রেশার আর ফ্লোটা ঢুকলো, ঢুকে কী করবে, পিস্টনটা কী করবে পেছনের দিকে ঠেলতে থাকবে রিভার্সে। তো তখন আমার রডটা কী হবে ভেতরের দিকে যাবে, তো সিলিন্ডার রিভার্স হবে। বুঝতে পারলেন। পুনরায় তখন আরেকটা কাজ হবে কি, এই যে আমার যে এখানে তেলটা আছে, তেলটা কি হবে, এখানে আমার কি হয়েছিল এ থেকে টি কানেকশন হয়ে গেছিলো, তো এই তেলটা কী করবে এর থেকে টি হয়ে ট্যাঙ্ক লাইন হয়ে ফিল্টার হয়ে আমার তেল রিজার্ভের ট্যাঙ্কে চলে আসবে। কিন্তু আমি যদি এখানে একটা প্লাগ লাগিয়ে দিতাম তাহলে কি হতো, আপনি এখান থেকে যতই প্রেশার দিন কেন, যতই ফ্লো বাড়িয়ে দিন, যেহেতু তেলটা বেরোতে না পারার কারণে কি হতো, ও সিলিন্ডারটা অপারেটই করতো না, ঠিক আছে, পুরো ব্লক হয়ে থেকে যেত সিস্টেম। তো তারপরে আমি যখন এখানে পাওয়ারটা অফ করব তখন কি হবে, পাওয়ার অফ করলে এই পজিশনটা এখানে থেকে যাবে কি, থাকবে না, কারণ যেহেতু এখানে আমার স্প্রিং আছে, তো স্প্রিং কি করবে, আপনি যখন এখানে পাওয়ার অফ করবেন এর ভেতরে যে স্পুলটা আছে স্পুলটাকে কী করে স্প্রিংটা ঠেলে ধরবে। তো আপনি যখনই পাওয়ার অফ করবেন ও স্প্রিং কী করবে স্পুলটাকে তার আবার নিজের পুরানো পজিশনে আবার নিয়ে চলে আসবে, সেই নর্মাল কন্ডিশনে নিয়ে আসবে, তখন আবার যেই কন্ডিশনে ছিল এই কন্ডিশনেই এসে যাবে, পি, টি, এ, বি 4টে ব্লক হয়ে থাকবে, কেউ কারোর সঙ্গে কানেকশন থাকবে না। নেক্সট আবার কি হবে, আমরা যদি বি সলিনয়েডে, এটাকে বি বলেছিলাম, তো বি সলিনয়েডে যদি আবার পাওয়ার দিই কী হবে, তখন পুনরায় এই পজিশনটা এখানে চলে আসবে, এই পজিশন এখানে এলে কি হবে,
পির সঙ্গে এ কানেকশন হয়ে যাবে, বির সঙ্গে টি হয়ে যাবে। তখন কি হবে, তেলের আমার যে পাম্পের যে প্রেশারটা ছিল, ফ্লোটা ছিল, ওটা কী হবে, পি থেকে এ হয়ে পিস্টন সাইডে চলে যাবে। তখন কি হবে, পিস্টনটা কী করবে, সামনের দিকে ফরওয়ার্ডের দিকে ঠেলতে থাকবে। যখনই এটা ঠেলবে, তো এখানে পুনরায় এই ভেতরে যে তেলটা আছে হাউজিংয়ের ভেতরে, সেই তেলটা বি হয়ে টি হয়ে আমার রিটার্ন লাইন ফিল্টার হয়ে ট্যাঙ্কে চলে আসবে। তখন কী হবে, সিলিন্ডারটা আবার ফরওয়ার্ড হবে। বুঝতে পারলেন? তো এইভাবে আমাদের একটা আমাদের হাইড্রোলিক সিস্টেমটা এইভাবেই কাজ করে। এটা আমি ছোট করে বুঝিয়েছি। প্রজেক্ট যতই বড় হোক না কেন, সিস্টেমটা ফান্ডামেন্টটা সেরকমই থাকবে। হ্যাঁ, হতে পারে কোথাও এক্স আছে, কোথাও ওয়াই আছে, কোথাও এল আছে, কোথাও এম আছে, কিন্তু ওয়ার্কটা, যার যে কাজ করার পদ্ধতিটা এরকমই থাকবে। বুঝতে পারলেন? তো যদি আমার ভিডিওটি আপনাদের সবাইকে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেল, এবং সাজেশন দিতে ভুলবেন না। যদি আপনার কোনো সাজেশন থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখুন, আমি সেই সাজেশনের উপরে কাজ করার চেষ্টা করব অবশ্যই। ধন্যবাদ।